আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব তোমাদের অনুশীলনী 1.3-এর প্রশ্ন নং 1। তো এখানে বলা হচ্ছে যে 144, 240 এবং 612, তো এগুলোকে কী করতে হবে? মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে। কিসের সাহায্যে? মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে। তো আমরা যদি এটাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে চাই, তাহলে প্রথম যে সংখ্যাটা আছে 144, তো এই যে দেখো 144কে আমরা কি করব? সবচেয়ে ছোটো যে মৌলিক সংখ্যাটা আছে সেই ছোটো মৌলিক সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। তো এই সংখ্যাটা যেহেতু জোড় সংখ্যা আর আমাদের মধ্যে সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে 2, তো আমরা কি করলাম? এই 2 দ্বারা এই 144কে ভাগ করলাম। কত হইল? 72। আবার কি করব? যেহেতু এটা জোড়, আবার 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 34। অর্থাৎ জোড় হলে আমরা 2 দ্বারা ভাগ করে যেতে থাকবো। দেখো 2 দ্বারা যদি এই 34কে ভাগ করি তাহলে কত হয়? 18। আবার কি করব? এই 2 দ্বারা এই 18কে আবার ভাগ করব, তাহলে ভাগ করলে কত হয়? 9। তো 9 যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ যাবে না, এই জন্য আমাকে 3 দ্বারা ভাগ করতে হবে। 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 হয়। আচ্ছা, এখন আমরা ভাগ করব কতকে? 240কে। তো 240 যেহেতু জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দ্বারাই ভাগ করব। তো 2 দ্বারা যদি 240কে ভাগ করি কত হয়? 120 হয়। এটাও যেহেতু জোড় সংখ্যা, আবার 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা 120কে ভাগ করলে কত হয়? 60 হয়। আবার 2 দ্বারা কী করব? 160কে ভাগ করব, তো কত হয়? 30 হয়। তো 30 যেহেতু জোড় সংখ্যা, আবার 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 15 হয়। তাহলে 15 যেহেতু বেজোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ যাবে না, এই জন্য আমাকে কী করতে হবে? 3 দ্বারা ভাগ করতে হবে। 3 দ্বারা ভাগ করলে কত হয়? 5 হয়। এরপরে দেখো 612, এখানে 612 এটাও জোড় সংখ্যা, তাহলে আমাকে কী করতে হবে? জোড় হলেই 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়? 306 হয়। 306 এটা জোড় সংখ্যা, তাহলে আবার 2 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা দেখো যে কত হয়? 153 হয়। তো এখানে 153 কিন্তু আমাদের বেজোড় সংখ্যা, ঠিক আছে? এই জন্য আমরা কী করব? বেজোড় হলে 3 দ্বারা ভাগ করব। তো 3 দ্বারা ভাগ করার পরে আমরা কত পাই? 51 পাই। আবার কি করব? এই 51 যেহেতু বেজোড় সংখ্যা, আবার 3 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা কত পাই? 17 পাই, ঠিক আছে? এরপর আমরা কাজ হচ্ছে কি, দেখো যে এখানে আমাদের 2 আছে কটা? 1টা, 2টা, 3টা, 4টা, আর হচ্ছে 3 হচ্ছে 2টা। এই সবগুলোকে আমরা লিখবো, ঠিক আছে? এই যে দেখো 4টা 2, এরপর হচ্ছে 2টা 3, সবগুলোকে আমরা এভাবে গুণাকারে লিখবো, ঠিক আছে? তো এই কাজটা আমরা দেখো আমরা কীভাবে করছি। তো এই যে দেখো আমরা 144কে যে আমরা ভাগ করে আসলাম, ঠিক আছে? ওইখানে আমরা 2 কটা পাইলাম? 4টা 2 পাইলাম এবং 3টা 3 পাইলাম। এরপরে 240কে যে আমরা ভাগ করলাম, সেখানে আমরা 4 পাইলাম কয়টা? 4টা, এবং 3 একটা, 5 একটা। এরপরে 612কে যে আমরা ভাগ করলাম, সেখানে আমরা 2 পাইলাম 2টা, 3 পাইলাম 3টা, এরপরে হচ্ছে 17। এখন এগুলোর মধ্যে দেখব যে আমাদের মধ্যে 3টার মধ্যে কোনগুলো কমন আছে। দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তাহলে আমরা কী করব? এই যে একটা 2 আমরা নিব, ঠিক আছে? এরপর আবার দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে এই যে আরেকটা 2 আমরা নিব। এরপরে দেখো এখানেও যদি 2 আছে, কিন্তু এইখানেও 2 আছে, কিন্তু এইখানে কিন্তু আর 2 নাই। তার মানে কি আর 2 আমরা নিতে পারবো না, ঠিক আছে? তাহলে দেখো এইখানে 3 আছে, এইখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে আমরা আরেকটা 3 নিতে পারি। আচ্ছা, এরপরে দেখো যে এখানে 5 আছে, এখানে কিন্তু আর কোনো 5 নাই, এখানেও 5 নাই, তাহলে আমরা 5 নিতে পারবো না। অর্থাৎ 3টার মধ্যে যেগুলো থাকবে সেই সংখ্যাটাই শুধু নিতে পারবো। তাহলে এখন যদি আমরা 2, এরপরে এই 2, এই 3 যদি আমরা সবটি একসাথে গুণ করি, তাহলে আমাদের কত হয়? 12 হয়। তাহলে আমাদের যে উত্তর সেটা হচ্ছে কত? নির্ণয় গসাগু হচ্ছে 12। এরপর এটা দেখো, এরপরে হচ্ছে আমাদের 525, 495 এবং 570কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে তারপর আমাদের কী করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। দেখো 525 যেহেতু আমাদের একটা কী সংখ্যা? বেজোড় সংখ্যা, তাহলে আমরা দেখব যে এটাকে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। বেজোড় হলে আমরা দেখব 3 দ্বারা ভাগ করা যায় কিনা। তো আমরা 3 দ্বারা ভাগ করা যাবে। তো 3 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমাদের কত হয়? দেখো 175 হয়।
এরপরে কি করব, 175কে দেখব 3 দ্বারা যেহেতু ভাগ করা যায় না, ঠিক আছে, এই 175কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যাবে না। তোমরা কি এই 5 দ্বারা ভাগ করব, তারপরে 3 দ্বারা ভাগ না করে 5 দ্বারা ভাগ করব। আর 5 দ্বারা ভাগ করলে কত হয়, 35 হয়। তো এই 35কে আবার কি করব, 5 দ্বারা ভাগ করব। 5 দ্বারা ভাগ করলে 5 7 35 এটা হয়। আচ্ছা, এরপরে দেখো যে আমরা পড়ে হচ্ছে 495। তো এই 495, তো এটা যেহেতু বিজোড় সংখ্যা আমরা কি করব, 3 দ্বারা ভাগ করব। যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে 3 দ্বারা ভাগ করলে কত, 165 হয়। আর 165 এটাও কিন্তু বিজোড় সংখ্যা, তাহলে আবার দেখব 3 দ্বারা ভাগ করা যায় কিনা। হ্যাঁ, 3 দ্বারা ভাগ করা যায়। ভাগ করলে কত হয়, 55 হয়। আবার কি করব, এই 55 যেহেতু বিজোড় সংখ্যা, এটাকে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না। তারপরে 3-এর পরে যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 5, তাহলে আমরা কি করব, ওই 5 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে কত হয়, আমাদের 11 হয়। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা সংখ্যা হচ্ছে কত, 570। 570 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে আমরা কি করব, জোড় মৌলিক সংখ্যা দ্বারা আমাদের ভাগ করতে হবে। তো 2 দ্বারা ভাগ করব, জোড় হলেই 2 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে আমাদের কত হয়, 285। যেহেতু এটা বিজোড় সংখ্যা, আমরা দেখব 3 দ্বারা ভাগ করা যায় কি না। হ্যাঁ, ভাগ করা যায়। আর আমরা যদি 3 দ্বারা এই 285কে ভাগ করি, তাহলে আমাদের কত হয়, 95 হয়। তো এটা যেহেতু আমাদের বিজোড় সংখ্যা, এটাকে 3 দ্বারা ভাগ করা যায় না। তাহলে 3-এর পরে আমাদের যেহেতু মৌলিক সংখ্যা হচ্ছে 5, আমরা কি করব, 5 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমাদের কত হয়, 19 হয়। এরপরে আমাদের কাজ হচ্ছে কি, দেখো এরপর হচ্ছে, দেখো এখানে আছে আমাদের 3, এরপর হচ্ছে 5, এরপরে 5, এরপরে যে 7। তাহলে 525-এর যে মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 3, এরপর হচ্ছে 5, এরপরে 5, এরপর হচ্ছে 7। এগুলো আমরা এখানে লিখলাম, ঠিক আছে। এরপর আমরা কী লিখবো, 495-এর যে মৌলিক গুণনীয়কগুলো আমরা পাইলাম, এই যে 3, এই 3, এই 5, এই 5, এই যে 3 3 5 5 আমরা লিখলাম। এরপরে দেখো 570-এর যে মৌলিক গুণনীয়কগুলো আমরা এখানে লিখলাম। তো এখানে কি আছে, এখানে 2 আছে, এরপরে 3, এরপরে 5, এরপরে 19। এই যে 2 3 5 19। তো এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আমরা দেখব যে 3টা মৌলিক গুণনীয়কের মধ্যে কোনগুলো মিল আছে, 3টার মধ্যে কোন সংখ্যাটা আছে। তাহলে দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তার মানে কি আমরা একটা 3 নিতে পারবো এটা। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, অর্থাৎ 5 কিন্তু 3টার মধ্যেই আছে। তাহলে আরেকটা 5 আমরা নিতে পারবো। এই 3 এবং 5 ছাড়া কিন্তু আর 2টার মধ্যে কোনো সংখ্যাই মিল নাই। যেমন ধরো এখানে 7, এইখানে কিন্তু কোনো জায়গায় 7 নেই। আবার দেখো যে এখানে 11 আছে, এখানে কিন্তু কোনো জায়গায় 11 নেই। আবার দেখো এখানে হচ্ছে 17 আছে, এখানে কোনো জায়গায় কিন্তু 17 নেই। অর্থাৎ 3টার মধ্যে যেটা মিল থাকবে এটাই হচ্ছে আমাদের নিতে হবে সাধারণ মৌলিক গুণনীয়ক হিসাবে। এখন আমরা কি করব, এই সাধারণ যে মৌলিক গুণনীয়কগুলো আছে এই দুইটা আমরা গুণ করে দিব। গুণ করলে কত হয়, 15 হয়। তাহলে এই যে 525, 495 এবং 570-এর গসাগু হচ্ছে কত, 15। এরপরের অঙ্কটা দেখো, এরপরটা যেটা বলছে সেটা হচ্ছে যে 2666 এবং 9699 কে কী করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে। আচ্ছা, আমরা প্রথমে 2666কে আমরা ভাগ করব কত দিয়ে, যেহেতু এটা জোড় সংখ্যা, তাহলে আমরা সবসময় চেষ্টা করব জোড় হলে 2 দ্বারা ভাগ করব। তো 2 দ্বারা ভাগ করলে আমাদের কত হয়, 1333 হয়। এবং 1333 এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে শুধু 31 দ্বারাই ভাগ যায়। কত দ্বারা ভাগ যায়, 31 দ্বারা ভাগ যায়। আর আমরা যদি 31 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হয়, 43 হয়। এই 43 কিন্তু একটা মৌলিক সংখ্যা, এই সংখ্যাটাকে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে এটা শেষ আমাদের কাজ। এরপরে দেখো আমাদের আছে কত, 9699। তো এটা যেহেতু একটা বেজোড় সংখ্যা, আমরা কি করব, 3 দ্বারা ভাগ করব। তো আমরা যদি এটাকে 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হয়, 3233 হয়। এই 3233 এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে শুধুমাত্র 53 দ্বারা ভাগ করা যায়। আর আমরা যদি 53 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হয়, 61 হয়। তো এরপরে আমরা কি করব, যে দেখো আমরা কি পাইলাম এখানে, যে 2666কে যদি আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে ভাগ করি তাহলে আমরা 2 পাই, এরপরে 31 পাই, এরপরে 43 পাই। তাহলে এই যে আমরা 2 31 43 আমরা এখানে লিখলাম। এরপরে 9699কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাই, 3 পাই, 93 পাই, এরপরে 61 পাই। তাহলে যে 3 93 61 আমরা এখানে লিখলাম। তাহলে এখানে দেখো যে 2টার মধ্যে কোন সংখ্যাটা মিল আছে। হ্যাঁ, তো এখানে 2 আছে, এখানে কিন্তু 2 নাই। এরপরে দেখো এখানে 31 আছে, এখানেও কিন্তু 31 নাই। হ্যাঁ,
এখানে 41 আছে, এখানে কিন্তু 41 নাই, তার মানে কি কোনো সংখ্যাটাই দুইটার মধ্যে মিল নেই। যদি মিল না থাকে তাহলে সাধারণ উৎপাদক যদি না থাকে তাহলে এর গসাগু হবে কত? 1। যদি মিল না থাকে তাহলে গসাগু হবে 1। তো এই হচ্ছে তোমাদের 1 নংয়ের সমাধান। এরপরটা দেখো, এরপরে আমাদের কাজ হচ্ছে যে বলছে যে বাক প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করার জন্য। তো বাক প্রক্রিয়া গসাগু নির্ণয় করার জন্য আমরা কী করব? বড় সংখ্যাটাকে ছোট সংখ্যাটা দ্বারা প্রথমে ভাগ করব। তাহলে এখানে বড় সংখ্যা কত? 165, আমরা ভাগ করব কত দিয়ে? 105 দিয়ে। তো 165-র মধ্যে 5 দ্বারা ভাগ করলে আমাদের কয়বার যায়? একবার, ঠিক আছে। তাহলে আমরা কি করব? 105 এখানে লিখে তারপর বিয়োগ করব। তো 165 থেকে যদি আমরা 105 বিয়োগ করি তাহলে আমাদের কত থাকে? 60 থাকে। এরপরে দেখো আমরা প্রথমে ভাগ করেছিলাম কত দিয়ে? 105 দিয়ে, ঠিক আছে। আমরা কি করব? 105 এখানে লিখব, লেখার পরে এই 60 দিয়ে আবার কি করব? 105-এর মধ্যে ভাগ করব। দেখো 60 একে 60, 60 দুগুণে কিন্তু 120 হয়, কিন্তু এখানে আমাদের 120 নেই, তাহলে আমাদের ভাগ করতে হবে 1 দিয়ে। তাহলে 60 একে 60, এই যে আমরা এখানে 60 লিখলাম। তারপর আমাদের নিয়ম অনুযায়ী কী করব? বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের কত থাকে? 45 থাকে। তো আমরা কি করব? পরে দেখো এর আগে আমরা কত দিয়ে ভাগ করেছিলাম? 60 দিয়ে। তাহলে এই যত দিয়ে আগে ভাগ করেছিলাম এই সংখ্যাটা এখানে লিখতে হবে। তো আমরা যদি 60-কে 45 দিয়ে ভাগ করি তাহলে 60-এর মধ্যে 45 দিয়ে ভাগ যায় একবার, তাহলে 45-কে 45, এই যেখানে 45 লেখা হয়েছে। এরপরে যদি আমরা কি করি? বিয়োগ করি, আমাদের কত থাকে? 15 থাকে। এখন কি করতে হবে? আমরা যে এর আগে আমরা কত দিয়ে ভাগ করেছিলাম? 45 দিয়ে, তাহলে এই যেখানে 45 লিখতে হবে। 45 লেখার পরে আমরা কি করব? এই 15 দিয়ে এই 45-কে ভাগ করব। তাহলে 3 15 45, অর্থাৎ 3 দিয়ে ভাগ যায়, 15 দিয়ে 3 বার ভাগ যায় 45-এর মধ্যে। তাহলে আমরা যদি 15 দিয়ে ভাগ দিই তাহলে কি হয়? 0 হয়। তাহলে আমাদের সর্বশেষ যে ভাজক হচ্ছে কত? 15। তাহলে সর্বশেষ যে ভাজক সেটাই হচ্ছে আমাদের গসাগু, ঠিক আছে। তাহলে আমাদের গসাগু হচ্ছে কত? 15। আচ্ছা, এরপরে দেখো যে খ নম্বরের যেটা বলছে এটা হচ্ছে 3টে সংখ্যার গসাগু তোমাকে নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করার জন্য আমরা কী করব? যে অন্তত এটা দেখো সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে 285, এরপরে 285, 286 থেকে বড় হয়েছে 385, এরপরে সবচেয়ে বড় হয়েছে 418। তো আমরা কি করব? সবচেয়ে ছোটো সংখ্যাটা দিয়ে, হ্যাঁ, এরপরে যে বড় সংখ্যাটা আছে এই বড় সংখ্যাটাকে আমরা ভাগ করব। তাহলে আমরা কি করব? সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে 285, এরপরে আমাদের যে সংখ্যাটা সেটা হচ্ছে কত? 385-কে ভাগ করব। দেখো 385-র মধ্যে 286 দিয়ে যদি ভাগ করি তাহলে একবার ভাগ যায়। তো এই যদি কি করব আমরা? এই যে 286 একবার গুণ করলে এই যে 286 হয়, আমরা এখানে লিখব। লেখার পরে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা আমরা কি করব? বিয়োগ করব। তাহলে আমাদের বিয়োগ করলে কত থাকে? 99 থাকে। এরপর আমাদের কাজ হচ্ছে কি? দেখো আমরা আগে কত দিয়ে ভাগ করেছিলাম? 286 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে এই 286 পরবর্তীতে আমার এখানে লিখতে হবে, ঠিক আছে। এখন দেখো যে 99 দিয়ে 286-র মধ্যে কয়বার ভাগ যায়? 2 বার ভাগ যায়। আর 2 বার ভাগ করলে আমাদের কত হয়? 2 দিয়ে যদি 99-কে গুণ করি 198 হয়। তো তারপরে কী করবো আমরা? যে এই যে 286 থেকে 198 বিয়োগ করব। তো 198 যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকে? 88 থাকে। আচ্ছা, এরপর আমাদের কাজটা হচ্ছে কি? এই যে 99 আগে ভাগ করেছিলাম 99 দিয়ে, এই 99 আমরা এখানে লিখব। তো লেখার পরে দেখব যে 88 দিয়ে 99-এর মধ্যে কয়বার ভাগ যায়? একবার ভাগ যায়। তো একবার যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আর কত থাকে? দেখো আমরা লিখলাম এখানে, ঠিক আছে, 88। তো 88 লেখার পরে আমরা 99 থেকে 88 আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত থাকে? 11 থাকে। আচ্ছা, এরপরে দেখো এর আগে আমরা কত দিয়ে ভাগ করেছিলাম? হ্যাঁ, 88 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে এখানে 88 লিখতে হবে। তারপরে আমরা দেখব যে 11 দিয়ে 88-এর মধ্যে কয়বার ভাগ যায়? 8 বার ভাগ যায়, ঠিক আছে। তো 8 দিয়ে যদি 11-কে গুণ করি তাহলে হয় কত? 88। তাহলে দেখা যাচ্ছে আমাদের বাক্সের শূন্য হয়েছে কত দিয়ে ভাগ করার ফলে? 11 দিয়ে ভাগ করার ফলে। তো সর্বশেষ ভাজক হচ্ছে এখানে কত? 11। তারপর দেখো এই 11 দিয়ে কি করব? বাকি যে সংখ্যাটা আছে এই 418, এই 418-কে ভাগ করব। তো আমরা যদি এই 11 দিয়ে 418-কে ভাগ করি তাহলে প্রথমে যাই 3 বার, 3 11 33, ঠিক আছে। এরপরে যদি আমরা 41 থেকে, হ্যাঁ, আমরা যদি এই 41 থেকে 33 বিয়োগ করি
তাহলে আমাদের বাক্সেস থাকে কত? 8 থাকে। এরপর আমাদের কাটতে আনতে হবে 8, এই যে আমাদের 8 ওখানে ডান পাশে লিখলাম। এখন হইল কত? 88, ঠিক আছে। এখন ওই 11 দিয়ে 88-র মধ্যে কয়বার ভাগ যায়? 8 বার ভাগ যায়। তাহলে কি হয়? এই যে 88 হয়। তার মানে হচ্ছে আমাদের এখানে সর্বশেষ যে ভাজক সেটা কত? 11 দিয়ে ভাগশেষ কিন্তু শূন্য হয়েছে। তাহলে যে সংখ্যাটার সর্বশেষ ভাজক 11, ঠিক আছে, এই 11 হচ্ছে আমাদের গসাগু। তাহলে উত্তর হচ্ছে গসাগু 11। তো এই হচ্ছে তোমাদের 1 নং এবং 2 নংয়ের সমাধান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।